না না আসো, একটা কথা জিজ্ঞেস করবো শুধু। একটা কথা জিজ্ঞাসা করবো, শুধু উত্তর দেবে, আর কিচ্ছু না। আসো। ও বড় মা, যখন হচ্ছে আমরা সেই মন্দারমণি গেলাম, শীতকাল ছিল, তখন কি জয়গুরু জেঠু আমাদের মন্দিরের পাশে কোনায় বা উঠোনের কোনায় শুয়ে খালি গায়ে শীতে কাঁপছিল, তার থেকে ঠান্ডা লেগে বনকাইটিস হয়ে মারা গেছে? তখন তো ছিল না গোপালদা এসেছিল পৌষ মাসে, সংক্রান্তির দিন ওইখানে চলে গেল। কেন তুমি কম্বল বালিশ দিলা, মশাই দিলা? ওনার কোনো সোয়েটার ফোয়েটার কিছু ছিল না? গোপালদার একটা জামা কাপড় ছিল না, গোপালদার প্রচুর জামা কাপড় ছিল। তোমরা মন্দারমণি যাওয়ার পরে আমি যে কম্বল দিছি সেই কম্বল, তারপরে তোমার শ্বশুর একটা নতুন কম্বল দিছে সেই কম্বল, তারপরে বাপির সোয়েটার, ফুল প্যান্ট, জামা সব নিয়ে নিরাশ্রয়তে চলে গেল। পরে এখন রটানো হচ্ছে, গুজব রটানো হচ্ছে যে উনি নাকি আমাদের মন্দিরে খালি গায়ে ঠান্ডায় শীতে কাঁপতে কাঁপতে তারপরে বনকাইটিস হয়ে মারা গেছে। কে বলেছে? একজন কন্ট্রোভার্সি কি এটা এইসব রটাচ্ছে ইউটিউবে। কি করে জানলো? ওই যে হ্যাঁ ওই যে মন্দারমণি যাওয়ার সময় এসেছিল আমাদের বাড়িতে, তাদের সাথে মন্দারমণি গেছিলাম। ও তার প্রুফ আছে? তার কাছে ছবি আছে, প্রুফ আছে, প্রমাণ নিয়ে কথা বলতে হবে। না ছিল না, ও পৌষ মাসে আমরা নিজেরা জানি। বড়দি বলুক, শুনতে পাবে। আমি 22 তারিখে পৌষ মাসে আসলো, সংক্রান্তি পৌষ মাসের 29 তারিখে আমি বললাম জয়গুরু আজকে সংক্রান্তি, তুমি ওই নিরাশ্রয় চলে যাও। আর নিরাশ্রয় থেকে লোকও এসেছিল তো গোপালদাকে নিতে, গাড়ি করে নিয়ে চলে গেছিল। না না না, এখানে একটা কথা হচ্ছে, শীতকালের কথা হচ্ছে, শীতকালে নাকি উনি এখানে। কথাই তো বলছে। হ্যাঁ তারপরে তো জামা প্যান্ট রয়েছে, আমরা যে কত পরিমাণে জামা কাপড় দিয়েছি। সোমনাথের থেকে প্রায় 8-10টা সোয়েটার, পুরনো আগের সোয়েটার সব জেঠকে দেওয়া হয়েছে। তোমার কাকার ফুল প্যান্ট থেকে, সোয়েটার থেকে, বাপির জামা প্যান্ট থেকে সমস্ত কিছু দেওয়া আছে। আপনাকে নতুনও কিনে দেওয়া সেই হয়েছে। দিনকে যে আসলো এই যে নতুনও কিনে দেওয়া হয়েছে। আর গোপালদার স্বভাব ছিল তো, গোপালদা কিছু পড়তো না। ওনাকে আমাদের যদি আমাদের কাছে যদি প্রুফ থাকতো না, এরকম বস্তায় বস্তায় জামা কাপড় গোপালদার। একদম তাই, আমাদের শিব মন্দিরে এখনো পড়ে আছে। একদম তাই। বস্তায় বস্তায় জামা কাপড় ছিল, যেখানে ছিল সেখান থেকেও দিয়েছে, আমাদের ঘর থেকেও দিয়েছে। আমার কথাটা শোনো, সেই দিনকে যে মাঝে একদিন এসে কয়েকদিন যে ছিল, হ্যাঁ তখন তুমি দিলা চাদর এইসব, আমি দিলাম, দিয়ে আমি বালিশ দিলাম, তুমি পাশে বালিশ দিলাম, মশারি সবকিছু, এখনো মশারি আর আমার বালিশ আর পাশে বালিশ পড়ে আছে। হ্যাঁ দেখতে পেলে তোমরা সবাই। এবার চলো আরেকটা কথা শোনো। গোপালদা অনেকেই বলছে যে গোপালদা নিরাশ্রয় যখন ছিল আমরা কেউ খোঁজ নিইনি। আমার হাজবেন্ড তার নিরাশ্রয় গিয়ে গোপালদাকে খোঁজ নিত, আমরা যাইনি। এর আগে গোপালদা যে হসপিটালে ভর্তি ছিল তখন আমার হাজবেন্ড, বাপি, বাপন এরা কেউ যায়নি হসপিটালে। তো কারোর কাছে কোনো প্রুফ আছে? সোমনাথ গেছিল, গিয়ে জেঠুর হাতে টাকা দিয়ে এসেছে। বনকাইটিস হয়েছে এটা আমরা জানতামই না, আমরা জানতাম, আমাদের জানাইনি। তাহলে বনকাইটিসটা কোথা থেকে এসেছে গোপালদা সেটাই আমরা জানিনি। আমার আর রইল বাকি চোখ অপারেশনের কথা। অনেকে তো বলছে যে গোপালদার নাকি চোখ অপারেশন হয়েছে, গোপালদার নাতিরা গোপালদাকে নিয়ে গেছিল। তখন তো এখনকার নয়, সে তো নিরাশ্রয়। একদম প্রথম যখন গোপালদার চোখ অপারেশন হয়েছে তখন তারা নিয়ে গেছিল, আমরা জানিও না। নিরাশ্রয় থেকে ওরা নিয়ে পরের বার যখন চোখ অপারেশন হয়েছে তখন গোপালদার সবকিছু এই বাড়িতেই করা হয়েছে। আমরা এই বাড়িতেই করেছি। সবকিছু ভিডিও ফুটেজ তো আমরা করি না। সেটাই হলো সমস্যা। ছিল সেটাই ছিল না, এটা আমরা প্রুফটা রেখেছিলাম তার বাড়ির লোকদের দেখানোর জন্য, যাতে আমাদের দোষ না দিতে। আমরা তো ফেলে দিয়ে আসতাম বেশ লাশের মতো নিয়ে যেতাম। আমাদের তো কোনো দায়িত্ব ছিল না। সবাই বলছে যে বাবা, আচ্ছা বড়দি তুমি একটা কথা বল, তুমি তো আমার আগে এসছো, অনেক বছর ধরে এসছো। আমার বাবা এখানে গোপালদা যে ছিল, বাবা মানে এখানে গোপালদা কতদিন ছিল? আমার বিয়ে হচ্ছে, গোপালদাকে আমরা তাড়িয়ে দিয়েছি বাড়ি থেকে বাবা মারা যাওয়ার পর। দাঁড়াও শোনো, আমার বিয়ে হচ্ছে 40 বছর, তার আগে ছিল। ওর স্বভাব হচ্ছে ওইখানে ছিল। ছাড়ো, এত কথার দরকার নেই। এত প্রশ্ন ওঠেওনি, প্রশ্ন উঠেছে শুধু প্রশ্ন উঠে। এখন বর্তমানে যেটা নিয়ে এখন নিয়ে যাও, আমি এখন শ্বশুরমশাইয়ের কাছে যাব। বর্তমানে এখন যেটা নিয়ে মানে জল ঘোলা করা হচ্ছে, ওই উনি আমাদের এখানে শীতে কাঁপতে কাঁপতে বনকাইটিস হয়ে মারা গেছে। হ্যাঁ, প্রুফ আছে তো? সে দেখা তার কাছে প্রুফ আছে তো? আমাদের যেটুকু করতে হয় আমরা করেছি। 40 বছর ধরে আগে আমার বড় যে অনেক দিন ধরে এখানে আছে, গোপালদাকে অনেক দিন ধরে চেনে। ওনাকে কম সোয়েটার দেওয়া হয়নি, প্রচুর সোয়েটার দিয়েছে। আমি নিজে দিয়েছি। প্রত্যেকবার পুজোর সময় তাকে জামা প্যান্ট সব
দেওয়া হতো। চলো এবার আমি শ্বশুর মশাইয়ের কাছে যাবো। ছিল তখন সুস্থ ছিল, আমার থেকে টাকা নিয়ে গেছে। আমি ওই বাড়ি যাবো। আমরা তো মিথ্যা কথা বলেছি। আসো একটু। এ মানা, আয় তো। ও মা আসো তো। এ মানা, এখানে দাঁড়াতো, বাবার কাছে যা। আচ্ছা এবার একটা কথার উত্তর দাও তো আমাকে। যখন শীতকাল গেল না, এই শীতকালের সময়টা গোপাল জেঠু কি আমাদের মন্দিরে বা উঠোনে খালি গায়ে শীতে ঠকঠক করে কাঁপতে কাঁপতে তারপরে বনকাইটিস হয়ে মারা গেছে? না, ইউটিউবে একজন রটাচ্ছে এটা আমাদের বাড়ির নামে, যে ওই দিনকে নাকি উনি মানে আমাদের সাথে মন্দারমণি গেছিল যে মহিলা, ওই মহিলা এখন রটাচ্ছে যে আমি দেখেছি নিজের চোখে উনি ওই সময় ভরা শীতে ঠান্ডায় খালি গায়ে এক কোনায় কাঁপতে কাঁপতে ওই জন্যই বনকাইটিস হয়ে মারা গেছে। কে আমি? না, সে মহিলা। সে মহিলাই তো যখন মন্দারমণি গেলাম এই শীতকালে, এই গেল শীতে। জয়গুণ নিরাশ্রয় রয়েছে 7 বছর। তার আগে আমাদের এখানে থাকতো, 7 বছর তো ওখানে ছিল। 7 বছর আগে ওনার ইউটিউবে জন্ম হয়েছে, তোমার ইউটিউবে জন্ম হয়েছে। না একটা কথা বলো, শীতকালে চলো ওনার কথা চলো মেনেও নিলাম। নিরাশ্রয় থেকে একদিনের জন্য এসে চলে আসলো না পালিয়ে? না, একদিন মন্দিরে ছিল। ওনার একদিন ছিল। বিছানাপত্র জামা কাপড় আছে, সেটাই বলছি। উনি কি সেগুলো নেবে, মানে ব্যবহার করবে? আমার মনে হয় সেটাই জয়গুরু জেঠুর জামা কাপড়গুলো ওনার দরকার। দিয়ে দিতে পারে। হ্যাঁ আমি দিয়ে দেবো, জয়গুরু জেঠুর সোয়েটারগুলো সব প্যাক করে পাঠিয়ে দেবো পার্সেল করে। তাহলে না আমি ধরো ওনার কথা মেনেও নিলাম, শীতকালে তাহলে মন্দিরে ছিল, ঠিক আছে, তাহলে ওনার কাছে কি কোনো সোয়েটার ছিল না? আমরা কেউ কিছু দিইনি? আমরা বাড়ির প্রত্যেকটা ঘর থেকে আমরা তো খেতেও দিইনি, করতে দিইনি। আর উনি তো দিতে পারতো সোয়েটার কম্বল, না, দিয়েছে, শীতে যখন কষ্ট দিয়েছে, পাচ্ছে। অবশ্যই তো উপরে ভগবান আছে, সে বিচার করবে, তুমি বিচার করো। না, তাহলে সে যখন দেখেছে মন্দারমণি যাওয়ার সময় খালি গায়ে কাঁপছে, তাহলে ব্যাগ থেকে কেন সোয়েটার বের করে দিল না? হিন্দুকে অনেক কিছু, ওই তো একদিনের জন্য সবাই বিচার করে, জানো তো, একদিন চোখে দেখেছে ওইটাই বিচার সবাই করবে। আর সারা বছর যখন দেখতে হয় না, তখন শুলিয়ে যায়, তখন দেখতে হয় যে কি করছি না করছি আমরা। ওনার কাছে প্রচুর জামা কাপড় ছিল, আমরা প্রত্যেকে দিয়েছি, আমি দিয়েছি, বোন দিয়েছে, তুমি দিয়েছো, বড় মা দিয়েছে, ছোট মা দিয়েছে। সেদিনকে দেখেছে তো, সেদিনকে কম্বল মম্বল সব জোগাড় করছিলাম রাত্রে শোয়া দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ ওই দিনকে নিরাশ্রয় থেকে পালিয়ে আসলো না উনি? হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ একদিনের জন্য, তাছাড়া তো সব থাকতো তো উনি 7 বছর ধরে ওইখানে। এখনো ট্রেন করতে নিরাশ্রয় রয়েছে, এখানে রয়েছে। সোয়েটার ভর্তি। বললাম যে মা খাটাতলে থেকে এখন ওনার সব কাজ করে জামা কাপড় রয়ে গেল। তাহলে তাহলে তোমার উনি পরবে, ওইগুলো পাঠিয়ে দেবো। হ্যাঁ ওইগুলো আমি পার্সেল করে পাঠিয়ে দেবো। জয়গুরু জেঠুর সব সোয়েটারগুলো এক জায়গা করো, আমি ওই সব সোয়েটার পার্সেল করে দেবো। এইগুলো কি মানুষ নাকি? তাই বলছি এভাবে গুজব ছড়িও না ইউটিউবে, ঠিক আছে? এভাবে তোমরা আমাদের পরিবারের নামে গুজব ছড়িও না। আমি সবার রিভিউ নিয়েছি, আমার শ্বশুর শাশুড়ি ননদ কাকি শাশুড়ি জেঠি শাশুড়ি সবার রিভিউ জিজ্ঞেস করেছি, আমি সবার কাছ থেকে জিজ্ঞেস করেছি। হ্যাঁ এইভাবে নাকি আমাদের বাড়ি থেকে বনকাইটিস হয়ে মারা গেছে। হ্যাঁ, ওই শীতে কাঁপছিল। কোন ডাক্তারে বলেছে বনকাইটিস হয়েছে ওনার? সে তো এই বড় মা ছোট মা এরা বলে বলি করছে বনকাইটিস হয়েছে, সে জানি না আমি কি হয়েছে না হয়েছে। যদি হয়েও থাকে সেটা অন্তত আমাদের মন্দিরে ঠান্ডা লেগে হয়নি, আমাদের মন্দিরে উনাকে রাজার হালে রাখা হতো, হ্যাঁ, রাজার হালে রাখা হতো। হ্যাঁ। প্রত্যেকদিন 2 বেলা 3 বেলা করে খাবার যেত, ওই জন্য সোয়েটার জামা কাপড়। আমাদের কাছেই আসলো কেন? হ্যাঁ hospital থেকে পালিয়ে এখানে যদি কষ্টই দেওয়া হবে তাহলে এখানে কখনো মরার আগে আসে না, না একটা মানুষ অসুস্থ অবস্থায়। সব বাড়ি এত বাড়ি ঘুরেছে, এত বাড়ি ছেড়ে কেন গোসাই বাড়িতে আসবে? নিশ্চয়ই গোসাই বাড়িতে ভালোবাসা পেয়েছে, যত্ন পেয়েছে, আদর পেয়েছে। ও বাবা, তো মারা যাওয়ার পর আশেপাশের লোকেরা কালকে নাকি এসেছিল এই বাড়িতে, এসে বলছে যে হ্যাঁ শেষ দেখা দেখতে পারলাম না। 2 দিন ধরে কোথায় ছিল শেষ দেখা? সেটাই তো বলছি, উনি প্রচুর বাড়িতে ঘুরেছে কিন্তু কোনো বাড়িতে যায়নি। গোসাই বাড়িতে কেন আসবে? নিশ্চয়ই এই বাড়ি থেকে যত্ন আদর ভালোবাসা পেয়েছে, স্বাভাবিক কথা না? ঠিক আছে চলো, কিছু কথা বলতে আসলাম তোমাদের সামনে। আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলছি না, আমি শুধুমাত্র আমার দর্শক বন্ধুদেরকে আমার নিজের সম্বন্ধে কিছু কথা বলতে চাইছি। রিসেন্ট কিছু গুজব আবার রটানো হচ্ছে, তো সে কারণেই আমি ভাবলাম বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করে রাখি। তো বর্তমানে আমাকে নিয়ে একটা গুজব রটানো হচ্ছে যে আমি আবার হয়তো পুনর্মিলন করতে যাচ্ছি, আবার কাউকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি আমার জীবনে, আবার কিছু আবার মানে কারোর সাথে পুনর্মিলন করার চেষ্টা করছি। তো এরকম একটা গুজব রটানো হচ্ছে। তো
তো সে কারণে ভাবলাম তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার করে রাখি। আমি হাত জোর করে তোমাদেরকে বলবো, এরকম গুজব দয়া করে আমাকে নিয়ে কেউ রটিও না। যারা যারা বলছো বা ভাবছো যে আবার বোধহয় মন্দিরা কাউকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তার কারো সাথ দেওয়ার চেষ্টা করছে, তো এরকম নানান নানান কথাবার্তা, তো না গো, একদমই নয়। আমি না তো আমার জীবনে থাকা কোনো, যার সাথে আমার একবার মোট কথা আমার জীবনে মানে যার সাথে একবার, যে আমার জীবন থেকে একবার বেরিয়ে গেছে, তাকে আমি আমার জীবন থেকে জীবনে আর আনার চেষ্টা করছি না। শুধু তাই না, আমি নতুন করেও চাই না যে এই সোশ্যাল মিডিয়া থেকে কোনো রিলেশন আবার আমার হোক কারোর সাথে। যা হয়ে গেছে, সেগুলোকে তো আমি আর ঠিক করতে পারবো না। তবে হ্যাঁ, বর্তমানটাকে ঠিক করতে পারবো, আজকের দিনটাকে আমি ঠিক করতে পারবো। আমি চাইলে আগামী দিনগুলোকে ঠিক করতে পারবো। যা হয়ে গেছে, যা করে ফেলেছি, সেগুলোকে আমি আর ঠিক করতে পারবো না, ঠিক করতে চাইও না। সব যা আছে যেমন আছে, যে যেখানে আছে সব ভালো থাকুক, সব কিছু সবার মতো সব ঠিকঠাক থাক। আমি শুধু আমার কথাটা বলছি। তো দয়া করে তোমরা কেউ এই গুজবটা রটিও না যে আমি আবার কারোর সাথে মিল করতে চাইছি। আমি কারোর সাথে ভাই মিল করতে চাইছি না, আমার ঢের হয়েছে। আমি একটা জিনিস বুঝতে পেরেছি, যত কম মানুষের সাথে মিশবো, যত জীবনে কম মানুষ থাকবে, তত এই গ্যাঞ্জাম ঝামেলা এইসব থেকে না দূরে থাকতে পারবো, শান্তিতে নিরিবিলিতে থাকতে পারবো। যত মানুষ কম থাকবে জীবনে, ততই শান্তি। মানুষ যত বেড়ে যাবে জীবনে, ততই অশান্তি। এবার এটা বুঝতেও তো একটু সময় লাগে, তো একটু সময় নিয়েছি আমি। আর একটা কথা, এই যে আমার ফ্যামিলি আর আমার রিলেটিভ, আমার শ্বশুরবাড়ির লোকজন, বাপের বাড়ির লোকজন আর আমার কিছু রিলেটিভ, ব্যাস এই হচ্ছে আমার পরিধি, এই হচ্ছে আমার গণ্ডি। আমি এই গণ্ডির বাইরে বেরোতে চাই না। আর সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া কোনো সম্পর্ক তো নয়ই, সোশ্যাল মিডিয়া থেকে আসা কোনো সম্পর্ক তো নয়ই। জাস্ট শ্বশুরবাড়ির লোকজন, বাপের বাড়ির লোকজন আর কিছু রিলেটিভ আমাদের, ব্যাস এই সীমাটুকুর মধ্যে আমি থাকতে চাই। এই সীমার মধ্যে আমি কাউকে ঢোকাতেও চাই না। আর এই সীমার মানে বাইরে থেকে আমি চাই না আমাদের এই সীমাটার মধ্যে কেউ এসে পড়ুক আর আমার জীবনে। তাই বলছি, কেউ আমাকে ভুল বুঝো না। আমি জাস্ট ভিডিওটা আমার এই কারণেই করা, 5 মিনিটের একটা ভিডিও জাস্ট তোমাদের সাথে শেয়ার করা, এইটাই বলা। আমি কারোর সাথে মিল করার চেষ্টা করছি না, করবও না। আর ফিউচারেও আমি নতুন করে আবার কোনো মানুষের সাথে যোগাযোগও করতে চাই না, নতুন করে কারোর সাথে রিলেশনও বানাতে চাই না। এই এখন যেরকম আছি, যেভাবে বর্তমানে দিনগুলো কাটাচ্ছি, শুধুমাত্র এই কয়েকটা মানুষের পরিধি নিয়ে, ব্যাস যথেষ্ট। কারণ আমার ঢের হয়েছে ভাই, ঢের হয়েছে, বিশ্বাস করো। একটা জিনিস লক্ষ্য করে দেখবে, ওই যখনই আমি কাউকে মানে পাগলের মতো ভালোবাসি, তখন সবাইকে এক সাইডে করে দিই, সবাই এক সাইডে, মানে সবাই, নানান মানুষ নানা রকম কথা বলছে, নানান মানুষ আমাকে বোঝাতে আসছে, এটা করো না, এটা ভালো না, এটা না, ওটা না, সেটা না। আমি সব ধরে সরো পৃথিবী শুদ্ধ এক সাইডে, পারলে ওর মধ্যে আমার বরটারেও ঢুকিয়ে নিই, সব এক সাইডে। যাকে ভালোবাসি তাকেই ভালোবাসবো, সব পৃথিবী উল্টে যাক, এরকম একটা মানে কাজ করতো আমার মধ্যে। তারপরে যখন এরকম করে ঘাটটা ঘুরিয়ে দেখি, যাকে ভালোবাসলাম সেই আর নেই। তো এরকম ঘটনা বারবার ঘটেছে আমার সাথে। তাই আমি এই ডিসিশনটা নিয়েছি যে আর না। দেখো, আমি এটা আমার নিজের স্বার্থে বলছি না, আমি তোমাদের স্বার্থেই বলছি। কারণ আমি মেয়েটা খুব একটা সুবিধার না, আমি মেয়েটা খুবই খারাপ, সে কারণেই কথাটা বলা। আমার জীবনে কেউ আর নতুন করে এসো না, যারা ছিলে তারাও আর ফিরে এসো না, আর নতুন করেও কেউ আমার জীবনে আর এসো না, কারণ আমি মেয়েটা সত্যি প্রচণ্ড খারাপ। আর দেখো, ভালো খারাপ নিয়েই তো একটা মানুষ হয়। একটা মানুষ কখনো পুরোপুরি ভালো হতে পারে না, আবার একটা মানুষ কখনো পুরোপুরি খারাপ হতে পারে না।
কিন্তু ভগবানের এমনই সৃষ্টি আমাকে করেছে, আমার পুরোটাই খারাপ, আমার মধ্যে ভালো কিছুই নেই। আমি সব সময় প্রত্যেকটা মানুষকে ইউজ করে গেছি। না, আমি কখনো ইউজ হইনি, আমি কোনো দিনও ইউজ হইনি কারো কাছে। আমি সবাইকে ইউজ করে গেছি। আমি প্রচণ্ড খারাপ একটা মেয়ে, একেবারে মানে বিশ্বের সেরা খারাপ উদাহরণ হচ্ছি আমি, ঠিক আছে? তো সে কারণেই বলছি খুব সাবধান, সবাইকে সাবধান করে দিচ্ছি। কোনো দিন কেউ কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। যাদের সাথে একসময় রিলেশন ছিল তারা তো করবেই না, প্লাস নতুন করেও কেউ আমার সাথে কোনো রকম নতুন আমার সাথে রিলেশন পাতানোর চেষ্টা করো না। আমি ইউটিউবে আসবো, প্লেন ভিডিও দেব, কমেন্ট বক্স খোলা থাকবে, তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। আমার যখন ফ্রি টাইম হবে কমেন্টগুলো পড়বো, বেরিয়ে যাবো ইউটিউব থেকে। আদার্স আমি বুঝে গেছি এই কি জানি এই দুরকম নীতিবাক্য আছে, জানো তো পৃথিবীতে। একটা নীতিবাক্য আছে, আপনি তো আপনি হতে হে, আপন তো আপনই হয়। হ্যাঁ, আবার আরেকটা নীতিবাক্য আছে কিন্তু, আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। তাহলে বলো কোন নীতিবাক্যটা মানবো? যাই হোক, সব নীতিবাক্যকে মারো গলি, আমি আমার নীতিতে চলবো। আমার নীতি বর্তমানে এটাই আমাকে শিক্ষা দিয়ে গেছে। আমার এই 34 বছরের জীবনে, আমার জীবন থেকে আমি যে শিক্ষাটা নিয়েছি, আমার নিজের জীবন থেকে এই শিক্ষাটাই নিয়েছি। স্বামী নিয়ে, সংসার নিয়ে, সন্তান নিয়ে, শ্বশুরবাড়ির লোকজন নিয়ে ভালো থাকো, এর বাইরে যেতে যেও না। এর বাইরে যেতে গেলে সব শেষ। এর বাইরে কাউকে ভালোবাসতেও যেও না, এর বাইরে কেউ তোমার ভালোবাসা বুঝবে না। ওই যে একটা রবীন্দ্রসঙ্গীত আছে না, ওই যে বাহির পানে চোখ রেখেছি অন্তরে দেখিনি, একটা গান আছে না, অনেকটা সেই পরিস্থিতি। আমি কখনো আমার বাড়ির মানুষগুলোকে দেখিনি। আমি সেই যে সময়টুকু আমার দরজার বাইরের মানুষগুলোকে ভালোবাসা দিয়েছি, সেই সময়টুকু যদি দরজার ভিতরের মানুষগুলোকে ভালোবাসা দিতাম, তাহলে কাজ হতো, ভালো হতো, কাজের কাজ হতো। ঠিক আছে, ঠিক আছে, যেটা হওয়ার হয়ে গেছে। অতীতটাকে তো আর রিভার্স করে ঠিকঠাক করে ফেলা সম্ভব না। ওই বর্তমানটা আমার হাতে আছে, বর্তমানটাকে এভাবে চলি। আশা করি আমার ভবিষ্যৎটা ভালো হবে। আশা করি ভবিষ্যতে হয়তো আমাকে আর এই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। যাই হোক, আমার দর্শক বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, হাত জোর করে অনুরোধ করছি, কোনো গুজব ছড়িও না। আমি কারোর সাথে নতুন করে মিল করার চেষ্টা করছি না। আর তোমরাও যারা আছো, আমাকে যদি ভিডিও ভালো লাগে, আমাকে ভালো লাগে, কমেন্ট করে যেও। কমেন্টের মাধ্যমেই তোমাদের সাথে আমার যোগাযোগ থাকবে। আদার্স কাউকে আমি আমার জীবনে আর অ্যালাউ করবো না, আর না, পুরনো কাউকেও না, নতুন কাউকেও না। আমি বর নিয়ে, মেয়ে নিয়ে, শ্বশুর বাড়ির লোক নিয়ে, বাপের বাড়ির লোক নিয়ে, রিলেটিভদের নিয়ে, ব্যাস এইটুকু গণ্ডির মধ্যে জীবনটাকে আমি কাটিয়ে দিতে চাই। আমার ঢের হয়েছে। প্রণাম, অনেক প্রণাম, শতকোটি প্রণাম, ঢের হয়েছে। চলো, এইটুকুই বলার ছিল তোমাদেরকে। টাটা। তো বন্ধুরা, সোমনাথকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, বাড়ি আসলাম এইমাত্র। ওই কি বলে, সোমনাথের কদিন ধরেই দুর্বল ভাবটা একটু বেশি বেশি লাগছিল। আর যখন মানে বেশিরভাগ টাইমে ডালিয়া খাচ্ছে, ডালিয়া খেয়ে তারপরে টেস্ট করছে, দেখছে যে 200-র ওপরে সুগার। চেন্নাইয়ের ডাক্তারের ওষুধ খাচ্ছে, চেন্নাইয়ের ডাক্তারের ওষুধ খাওয়ার পরেও, হ্যাঁ, রোজ হেঁটে আসার পরেও, ডালিয়া খাওয়ার পরেও দেখছে 200-র ওপরে সুগার। আর তার মধ্যে যত দিন যাচ্ছে তো তত দুর্বল হয়ে যাচ্ছিল। তো এখন আমার ননদকে সব কিছু জানানো হলো। তো আমার ননদ বলল যে ও যে ডাক্তারকে দেখাচ্ছে সেই ডাক্তারকে দেখাতে।
এবার আমি জানতাম না, বিশ্বাস করো, যে আমার ননদের বর এরা সব চেন্নাইয়ের ডাক্তারের ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছে। আমি সেটা জানতাম না, কারণ এই চেন্নাইয়ের ডাক্তারের ওষুধ খেয়ে আমার ননদেরও কাজ হচ্ছিল না, ননদের বরেরও কাজ হচ্ছিল না, এদেরও ওই সুগার মানে কন্ট্রোলে হচ্ছিল না। ওরা তো ইনসুলিন নেয়, তো উনি যে পাওয়ারটা দিয়েছিলেন, চেন্নাইয়ের ডাক্তার যে পাওয়ারটা দিয়েছিল, সেই পাওয়ারে আমার কি তো চেন্নাইয়ের যে ডাক্তার যে পাওয়ারটা দিয়েছিল ইনসুলিনের, তো আমার ননদ ওই পাওয়ারে কিন্তু ওর সুগার কন্ট্রোল হচ্ছিল না। তার জন্য ও চেন্নাইয়ের ডাক্তার ছেড়ে দিয়ে আমাদের ফ্যামিলি যে ডক্টর মানে ডক্টর গোরাচাঁদ সাউ, খুব বড় ডাক্তার আমাদের রানাঘাটের। আমাদের ফ্যামিলি ডাক্তার কেন বললাম, ওই আমার দাদু শ্বশুর বেঁচে থাকাকালীন ওনার সময় থেকে উনি আর কি এই বাড়ির সবার এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে ওনার কাছেই দৌড়াচ্ছে। তো ওই ডাক্তারকে দেখানো হয়েছে, আর এই ডাক্তারের ওষুধ খেয়ে মানে এই ডাক্তারের ইনসুলিন নিয়ে আমার ননদ এখন দারুণ রয়েছে, সুগার পুরো কন্ট্রোল। এমনকি আমার ননদ এটাও বলছে যে বৌদি আমি মিষ্টি ফিষ্টি খাচ্ছি, হাঁটা চলা তো সেরকম কিছু করি না, মিষ্টি ফিষ্টি খাচ্ছি, ভাত খাচ্ছি, যা মন চাইছে তাই খাচ্ছি, এদিকে আমার সুগার নর্মাল। আমার ননদের বড়ও তাই বলছে, ননদের বরেরও মিষ্টি ফিষ্টি খাচ্ছে, ভাত খাচ্ছে, এটা খাচ্ছে ওটা খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, সব খাচ্ছে, সুগার টেস্ট করছে, সুগার নর্মাল। মানে এত ভালো ওষুধ দিয়েছে আমার ননদের বরকে, আর আমার ননদকে এত ভালো ইনসুলিন দিয়েছে, মানে ঠিকঠাক দিয়েছে সব কিছু। তো সেই কারণে আমি বললাম যে দেখ, আমি তো জানি না তোরা চেন্নাইয়ের ডাক্তারের ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছিস, এবার আর সোমনাথেরও তো চেন্নাইয়ের ডাক্তারের ওষুধ ধরছে না, কারণ ওষুধ খেয়েও ওর সুগার বেশি থাকছে, হেঁটেও বেশি থাকছে, ডালিয়া খেয়েও বেশি থাকছে। তো সেই সব কিছু চিন্তাভাবনা করে আমরা এখন গোরাচাঁদ সাউকে দেখিয়ে নিয়ে আসলাম। মানে আমি গেছিলাম সোমনাথের সাথে, তো ডাক্তারবাবু ওকে টেস্ট করলো, মানে দেখলো, দেখে মানে 2 না 3টে টেস্ট দিয়েছে, কী টেস্ট আমি জানি না, নিয়ে রিপোর্ট নিয়ে 15 দিন পর যেতে হবে, সে পরের কথা। চেন্নাই ডাক্তারের কী কী ওষুধ দিয়েছিল সেই ওষুধগুলো দেখলো, দেখে টেখে বলল যে এখানে একটা ওষুধ এমন আছে যে ওষুধটা খেলে তোমার ওজনটা কমবে। আমার না শুনে এত মানে খারাপ লাগলো। না না, আমি নিতান্তই একজন ছোটোখাটো মানুষ, আমি চেন্নাইয়ের ডাক্তারের, চেন্নাই অ্যাপেলো ইয়ের কখনো আমি দুর্নাম করছি না। ওখানে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সুস্থ হয়ে বাড়ি এসেছে, আমি ওটার বিয়ে করছি না। কিন্তু আমার কথা অন্য, আমার কথা হচ্ছে আমি ওখানে যখন বললাম যে ওর ওজন দিন দিন কমে যাচ্ছে, ওজন বাড়ছে না, তাহলে তারপরেও ওখানকার ডাক্তার এমন ওষুধ কীভাবে দিতে পারলো যেটায় ওর ওজন কমছে। তো ডাক্তারবাবু ওই গোল একটা পেন দিয়ে গোল মার্ক করে দিয়েছে, তো সেই ইয়েটা আর কি, যে ওষুধটার জন্য ওর ওজন কমে যাচ্ছিলো। আজকে ওজন করেছে 53 কেজি, ভাবতে পারছো? এই মনে হয় 1 মাস আগেও 55 ছিল, এখন 53 হয়ে গেছে। এই জন্য ও দুর্বল হয়ে গেছে, হাঁটাচলা করতেও প্রবলেম হচ্ছে। তো যাই হোক, মানে আমার থেকেও কত ওজন কম এখন ওর, আমার থেকে 2 কিলো ওজন কম ওর এখন। যাই হোক, তো এটাই হচ্ছে কথা। তো এখন ওষুধ দিয়েছে, এখন এই ডাক্তারের ওষুধ নিয়ে আসা হলো। এবার আশা করছি আর প্রবলেম হবে না, দেখি কি হয়। একটু টেনশানে আছি, কারণ আমার ননদের যদি এই ডাক্তার খেয়ে ওষুধ খেয়ে ভালো থাকে, আমার ননদের বর ভালো থাকে, তাহলে আমার বর কেন ভালো থাকবে না? আমার বড় নিশ্চয়ই এই সাওয়ের ডাক্তারের ওষুধ খেয়ে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, সুগারটাও কন্ট্রোলে আসবে, আর ওজনটাও সবচেয়ে বড় কথা, ওজনটা কমে যাওয়াটাই সবচেয়ে বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এখন। যাকে এই হলো বিষয়। তো আমার তো মানে খাপছাড়া হাত খাপছা ভিডিও হয়ে গেল। পরশুদিনকের একটুখানি ভিডিও ছিল, সেই ভিডিওটা এই ব্লগেই ঢুকিয়ে দিয়েছি। কালকে একটু শ্যুট করেছি, সেটা এখানে ঢুকালাম। আজকে একটু শ্যুট করেছি, এটা এখানে ঢুকলাম। মানে সব খাবলা একটা ডেলি ব্লগ আমার গ্যালারিতে পড়ে রয়েছে, সেই ডেলি ব্লগটাও পোস্ট করতে হবে। সব কেমন হয়ে গেল, 2 দিন একটুখানি এদিক ওদিক হয়ে গেল। তার মধ্যে ঘরে মাল নেই, মাল আনতে যেতে হবে। না, মাল একেবারেই নেই বলবো না, অল্প কটা মাল পড়ে আছে, এগুলো আমি অফারে ছেড়ে দেবো। দেখি আজকেই পারলে না, আজকেই করতে হবে। আজকেই যে কটা মাল পড়ে আছে একটা স্পেশাল অফার দিয়ে মালগুলো ছেড়ে দেবো, ঠিক আছে? তারপরে মাল তুলতে হবে। তো একটু ব্যস্ততার মধ্যেই আছি 2 দিন। আর দেখো, এখন তো অনেকেরই মনে হবে যে সম্পর্কগুলো থেকে বেরিয়ে এসেছি সেই সম্পর্কগুলো বোধহয় আমি আবার জড়াবো, হ্যাঁ আবার বোধহয় যাবো, আবার করবো, আমার কোনো কথার ঠিক নেই, এই আজ একরকম কাল একরকম, 2বার বেলতলায় গেছি, আবার বেলতলায় যাব, এটা মনে হবে অনেকের। তো এটা এখন একদিনে তো আর মানুষের বিশ্বাস হয় না। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর বছর ঘুরতে থাকবে। যখন দেখবে ইউটিউব যদি থাকে, যখন দেখবে মানুষ যে না, মন্দিরা এতগুলো বছর কেটে গেল, একাই তো রয়ে গেছে, একাই থেকে গেল, কারোকে আর জীবনে আনেনি,
তখন গিয়ে মানুষ বিশ্বাস করবে। একদিনে বিশ্বাস করতে আমাকে বলছি না, কখনো বলবো না, এটা কখনো অসম্ভব ব্যাপার। তো বছর ঘুরতে থাকুক, ঠিক আছে। এখন তো এই 34-এ পড়বো, ডিসেম্বর আসলে 40 বছর বয়স হবে। দেখতে থাকো আগামী বছরগুলো, বয়স হতে থাকবে, বুড়ো হতে থাকবো, মরার টাইম এসে যাবে, দেখতে থাকো আমায় আমার জীবনে আর কোনো দিন কোনো মানুষকে অ্যালাউ করি কিনা, ঠিক আছে। চলো, এই খালি প্রত্যেক দিন হ্যাঁ শরবত নিয়ে নিয়ে আসে আমাদের জন্য। আগে পড়লো ওই বিছনায় দেখাবে রে, আমি দিশে বলতে পারবো না। আগের দিন কেউ নিয়ে এসেছিল শরবত, আবার আজকে আরেকটা ভাজা শরবত। মশলা, কি দিয়েছিসটা কি এর মধ্যে? ভাজা মশলা দিয়ে আম দিয়ে সিদ্ধ করে গুলিয়ে দেখি, হ্যাঁ খেয়ে রিভিউ দিচ্ছি দাঁড়া। এক্সপেরিমেন্টের বড় কথা তখন বলে দিলে ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। শরীর থেকে আসলাম তো আরো যেন দারুণ দারুণ হয়েছে, কিন্তু ঝালটা বেশি হয়ে গেছে মা। ভাজা মশলা ঝাল এটা, মানে গোলমরিচের ঝাল। ঝালটা শরীরে লবণ দিয়েছি, লবণটা কম হয়েছে। লবণ ঠিক হয়েছে, লবণ ঠিক হয়েছে, কম কম লাগছে। খুব টেস্ট হয়েছে, শুধু ঝাল ঝালের একটু। মুখটা একটু ভালো লাগছে হ্যাঁ। আমার কোন স্বাদ তোর পাচ্ছি তোর না। স্বাদ পাচ্ছিস না? ভালো হয়েছে খেতে। গোলমরিচের ঝাল সুগার পালাবে, খেয়ে চুপ করে। গোলমরিচের ঝাল শাওকে দেখিয়ে আসলাম, বললো ওজন কমার একটা ওষুধ দিয়েছিল, ওই ওষুধটার জন্য ওজন কমছিল, জানে ওর ওজন কমে যাচ্ছে, তারপরে কি করে ওই ওষুধ দিল? আমার মাথা গরম হয়ে আছে। আমাকে তো বুঝে না, আমাদের এমনি কমে যাচ্ছে, আমরা 53 কেজি ওজন। তোরও 53? যা দাদার সাথে। একটা হাইটের ব্যাপার আছে না, ওর হাইট দেখো, ওর তো সেই হিসেবে 53 কেজিটা অনেক। একটা ছেলে মানুষের, একটা মেয়ে মানুষের 53 কেজি ঠিক আছে, একটা ছেলের 53 কেজি মানা যায় না। ওজন থাকে, মাংস ওজন থাকে, সেটা 53 কেজি, মানে ওর হিসাব মতো 60-65 একদম পারফেক্ট। একদমই ভালো হয়েছে, তোমরা বানিয়ে খেও। চলো চলো, আজকে আমাদের বাড়িতে কি রান্না বান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে ভিডিওটা এন্ড করি, ঠিক আছে। আজকে হয়েছে ডিমের ঝোল, আর এদিকে ঢেঁড়স ভাতে, ঠিক আছে। আলু দিয়ে লাল লাল করে ডিমের ঝোল করেছি, গরম মশলার গন্ধ মম করছে, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করি, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।